আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টাকার খোঁজ। আচ্ছা ভাই বলেন তো, এটা কি সম্ভব আপনি 2 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন এবং আপনার জীবনে ইনকাম করলেন 23,85,000 কোটি টাকা? এই কথাটা শুনে আপনার কাছে খুব অবাক লাগতে পারে, কিন্তু এটা একবার সত্যি হয়েছিল। এই ছবিতে আপনি যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন জন ডি রকাফেলার। ইনি হচ্ছেন দুনিয়ার সর্বপ্রথম ডলার বিলিয়নিয়ার। তিনি তার বাবার কাছ থেকে মাত্র $1200 নিয়েছিলেন এবং ব্যাংক থেকে $800 লোন মিলিয়ে টোটাল $2000 পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তারপর যখন 1937 সালে তিনি মারা যান, তখন তার বয়স হয়েছিল 97 বছর, আর তখন সেই ব্যবসা থেকে তার আয় ছিল 1.4 বিলিয়ন মার্কিন ডলার, যা আজকের সময় প্রায় 318 বিলিয়ন ডলার, যেটা ছিল ওই সময় পুরো যুক্তরাষ্ট্রের 1.5% জিডিপি, তার মানে 23,85,000 কোটি টাকা। আচ্ছা, তাকে ছেড়ে এবার একটু ওয়ারেন বাফেটের কথা বলি। তিনি ছোটবেলায় তার বন্ধুকে বলেছিলেন 30 বছরের আগে যদি সে মিলিয়নিয়ার হতে না পারে, তাহলে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। বিয়ের পর তিনি তার স্ত্রীকে বলেন তিনি অনেক ধনী হতে চান, এতটা ধনী যতটা তারা দুজন কল্পনাও করতে পারে না, আর এটা সত্যিই সে করে দেখিয়েছে। আজকে তার কাছে 132 বিলিয়ন ইউএস ডলার আছে। আচ্ছা ভাই দেখেন, জন ডি রকাফেলার, ওয়ারেন বাফেট, তারা কিন্তু দুনিয়ার একমাত্র বিজনেসম্যান না যারা কিনা এত অল্প কিছু টাকা দিয়ে এত বড় সাম্রাজ্য তৈরি করেছে। এরকম অনেক মানুষ আছে যারা একদম জিরো থেকে শুরু করে হিরো হয়েছে এবং প্রতিদিন তাদের ইনকামের ডান পাশে একটা একটা করে শূন্য বাড়াচ্ছে। কিন্তু তারা কিভাবে এটা করছে? তাদের কাছে কেন টাকা নিজে থেকেই চলে আসে? অথচ কত মানুষ সারা জীবন টাকার পেছনে দৌড়িয়েও টাকার দেখা পেল না। টাকার দেখা তো দূরের কথা, জীবনটাকে কোনোভাবে চালিয়ে নেবে সেই টাকাটাও তারা পায় না। পছন্দের একটি খাবার খাবে, সেটাও তার সাধ্যের বাইরে। আপনি তো নিশ্চয়ই জানেন, প্রতিটা গরিব মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে। সবাই চায় তারা একদিন ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবে, কোনো টেনশন ছাড়াই কক্সবাজারে ঘুরতে যাবে, ইউরোপ, সুইজারল্যান্ড এই সমস্ত দেশে ঘুরতে যাবে, মন খুলে টাকা খরচ করবে। কিন্তু এটা কখনোই হয় না। আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাদের জন্য আমার 1 মিনিটের ছোট্ট একটি অ্যাডভাইস আছে। এই 1 মিনিট হয়তো আপনার জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। টাকার খোঁজ ইউটিউব চ্যানেল থেকে আমি এখন পর্যন্ত প্রায় $1000 বেশি ইনকাম করেছি। এটা করতে আমার প্রায় 1 বছরের মতো সময় লেগেছে। অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু মাত্র 3 মাস আগে আমি আরও একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং সেখানে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করতাম। ফলাফল, গত 1 মাসে এই চ্যানেল থেকে আমার ইনকাম হয়েছে $361, বাংলাদেশি টাকায় প্রায় 44,000 টাকা। আশা করছি ওই চ্যানেলে এই মাসের ইনকাম $500 পেরিয়ে যাবে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব। আসলে আমার ওই চ্যানেলটা বাংলাদেশিদের জন্য না, আমেরিকান দর্শকদের টার্গেট করে তৈরি করা। বাংলায় 1000 ভিউজ হলে আমরা হাইস্ট 30 থেকে 40 টাকা পাই, কিন্তু আমেরিকান দর্শকদের 1000 ভিউজ থেকে আমরা পাই প্রায় 1000 থেকে 2000 টাকা। আশা করছি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন কোথায় 30 টাকা 40 টাকা, কোথায় 1000 2000 টাকা। আচ্ছা, এবার বলি আমি এটা কিভাবে করলাম। সত্যি বলতে ভাই, আমি ইংরেজিতে ভিডিও বানাতে পারি না, তাই আমি ডিজিশপ থেকে রেডিমেড শর্ট ভিডিও কিনে নিয়েছিলাম। আমি তাদেরকে মাত্র 1000 টাকা দিয়েছিলাম আর তারা আমাকে 4000+ প্রফেশনাল শর্ট ভিডিও দিয়েছিল। আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করেছি। প্রথম মাসে একেবারেই ভিউজ হয়নি, কিন্তু আমি হাল ছাড়িনি, নিয়মিত আপলোড করতে থাকলাম। আর দ্বিতীয় মাসেই আমার চ্যানেল বুম, মাত্র 1.5 মাসেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এখন আমি ওই চ্যানেল থেকে প্রতি মাসে নিয়মিত আয় করছি। আচ্ছা, এবার আপনিও যদি আমার মতো একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান যেখানে আমেরিকান দর্শকদের টার্গেট করা হবে, আপনি যদি নিজে ইংরেজিতে ভিডিও বানাতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপনি নিজে ইংরেজিতে ভিডিও বানাতে না পারেন তাহলে ডিজিশপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাত্র 1000 টাকার শর্ট ভিডিও নিয়ে হয়তো আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। ভাই, চেষ্টা করে দেখুন, সফলতা আপনারও আসবে। দেখেন ভাই, এখানে আমি আপনাদেরকে এটা বলবো না যে কিভাবে আপনি জনের মতো অল্প কিছু টাকা বিনিয়োগ করে অনেক বড় ব্যবসা শুরু করবেন। এত বড় ব্যবসা করা প্রতিটা মানুষের জন্য সম্ভব না। কিন্তু আমি জন ডি রকাফেলার, ওয়ারেন বাফেট সহ আরও অনেক ফিনান্সিয়াল স্মার্ট মানুষদের জীবনী পড়েছি, সেটা হোক এই জেনারেশনের অথবা 200 বছর আগের। এই প্রত্যেকটা মানুষের জীবনে আমি একটি ক্লিয়ার প্যাটার্ন দেখেছি। কিছু এমন রুলস, কিছু এমন হ্যাবিট যেগুলো তারা প্রত্যেকের জীবনে ফলো করেছে এবং টাকার পাহাড় গড়ে তুলেছে। এবং তারা তাদের জীবনে এত টাকা আয় করেছে যেগুলো তাদের পরিবার কখনো কল্পনাও করেনি। এগুলো এতটাই সিক্রেট বিষয় যেগুলো সাধারণ মানুষ আইডেন্টিফাই করতে পারে না। সাধারণ মানুষ ওই ধনী ব্যক্তিদের দেখে নিজেদের রোল মডেল মনে করে, তখন তারা ওই ধনী ব্যক্তিদেরকে অন্ধের মতো কপি করতে শুরু করে। ধনী লোকেরা যাই করে তারা সেটাই কপি করে। একটা সহজ এক্সাম্পল দিই, ওয়ারেন বাফেট প্রতিদিন 6 ঘন্টা বই পড়ে। এইটা দেখে
অনেক মানুষ নিজেদের কাজকাম বাদ দিয়ে সারাদিন বই পড়তে শুরু করেছে। আমি বলছি না বই পড়া খারাপ, আমাদের অবশ্যই বই পড়া উচিত, কিন্তু নিজের কাজকাম বাদ দিয়ে নয়। তো ভাই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সিক্রেট শেয়ার করব যেগুলো ফলো করে সমস্ত ধনী ব্যক্তিরা ফিনান্সিয়ালি ফ্রি হয়েছে। তাই আপনি যদি তাদেরকে কপি না করে ওই সিক্রেট বিষয়গুলোকে ফলো করেন, তাহলে আপনি যদি তাদের মতো ধনী হতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনার জীবনে আর টাকা নিয়ে কোনো দিন চিন্তা করা লাগবে না, আর ফাইন্যান্সিয়ালি ফ্রিডম আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল টিপস থাকবে। বিশেষ করে প্রথম এবং শেষেরটা আমার খুবই পছন্দের। তবে হ্যাঁ, শেষেরটা দেখতে গিয়ে কিন্তু আবার মাঝখানেরগুলো স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওর আগামাথা কিছুই বুঝবেন না। তো চলুন শুরু করি। তো ভাই, জন ডি রকাফেলার যখন তার ব্যবসা শুরু করেন, শুরুর বছরগুলোতে তার ব্যবসায় কিছু সমস্যা হয়েছিল, বিশেষ করে টাকা পয়সা নিয়ে। ক্রেডিটর মানে যার কাছ থেকে সে লোন নিয়েছিল, ব্যাংকাররা টাকা নেওয়ার জন্য টাইম টু টাইম চলে আসতো। সবসময় এমন হতো, যখনই তার কাছে ব্যবসা থেকে কিছু টাকা আসতো, তখনই ব্যাংকাররা এসে সংগ্রহ করে তা নিয়ে যেত। আর ব্যাংকাররা কখনোই এটা বুঝবে না যে আপনার ব্যবসার এখন কি অবস্থা, তাদের দরকার টাকা। জন তার স্পিচ হাউ আই মেক মাই ফার্স্ট $500 মিলিয়ন বলেছিলেন, শুধুমাত্র ব্যাংকাররাই নয়, তার বাবাও তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সবসময় অদ্ভুত আচরণ করত, স্পেশালি তখন যখন তার ব্যবসার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু তারপরেও জন কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা করত, ঠিকঠাক সময় মতো ব্যাংকারদেরকে এবং তার বাবাকে টাকা পয়সা বুঝিয়ে দিত। এগুলো হচ্ছে তার ব্যবসার প্রথম বছরের কথাবার্তা। আসলে তার বাবা ইচ্ছাকৃতভাবে খারাপ সময় তাকে টাকার জন্য চাপ দিয়েছে। এর ফলে জীবনের শুরুতেই জন একটা বড় ফিনান্সিয়াল লেসন পেয়ে গেছে। ধনী এবং গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ফিনান্সিয়ালি স্মার্ট লোকেরা ফিনান্সিয়ালি অব্লিগেশন পূরণ করে, চাই সেটা জীবনের কথাবার্তা হোক অথবা ফিনান্সিয়ালি কথাবার্তা। ধনী ব্যক্তি তার জবানকে ঠিক রাখে, ধনী ব্যক্তিরা নির্ভরযোগ্য হয়। এর কারণে শুধু ব্যাংকাররাই নয়, তার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারে। তার সময় যতই খারাপ হোক না কেন, সে ফিনান্সিয়ালি স্ট্রং থাকবে এবং তার জবান ঠিক রাখবে। আপনি হয়তো চিন্তা করছেন, আমি আপনাকে এগুলো কেন বলছি? যখন আমরা ফিনান্সিয়ালি ফ্রিডমের কথা চিন্তা করব এবং কিছু ইনভেস্টমেন্ট করব, আমাদের সামনে অনেক বড় বড় ফিনান্সিয়ালি প্রবলেম থাকবে। যেমন মনে করুন আপনার স্যালারি কম, আপনি মাসে 30,000 টাকা বেতন পান, আর আপনি 5,000 টাকা এসআইপি করেন। কিন্তু যখন আপনি এসআইপি স্টার্ট করেন, কয়েক মাস পরে মনে করুন কোনো না কোনো কারণে আপনি এমন সিচুয়েশনে পড়েছেন যে আপনি আর ইনভেস্টিং কন্টিনিউ করতে পারছেন না। কখনো আপনার খরচ বেড়ে যাবে, কখনো আপনাকে ইএমআই পরিশোধ করতে হবে, কখনো কখনো আপনি অসুস্থ হতে পারেন। বেশিরভাগ মানুষ এই সময়ে ইনভেস্টিং বন্ধ করে দেয়। সেম সমস্যা যখন ধনী ব্যক্তিরা পড়ে, তারা প্রায়োরিটি দেয় তাদের ইনভেস্টমেন্টকে। বন্ধ করে দেওয়ার পরিবর্তে তারা মানি ম্যানেজমেন্টের উপর বেশি ফোকাস করে এবং তাদের টাকাকে আরও ভালোভাবে ম্যানেজ করে। তারপর যখন তাদের টাকা দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়, তখন তারা তাদের ফিনান্সিয়ালি সমস্যাগুলোকে সমাধান করতে পারে। ব্যাপারটা একদমই এরকম না যে টাকা পয়সা ম্যানেজ করা ধনীদের জন্য সহজ, তারা এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ। আসলে যখন আপনার সম্পত্তি বাড়বে, তখন এই কাজ আরও কঠিন হয়ে যাবে। আপনি যে কোনো লটারি উইনারের লাইফ দেখেন, হঠাৎ করে এত কোটি কোটি টাকা পাওয়ার পরেও তাদের লাইফ অনেক কঠিন হয়ে যায়। অল্প কিছু বছর পরেই তারা আবারও গরিব হয়ে যায়, কারণ তাদের কাছে এত বেশি টাকা চলে এসেছে যেটা ম্যানেজ করার আর্থিক জ্ঞান তার নেই। ধনীদের সাথে গরিবের পার্থক্য শুধু এতটুকুই, রান্না বাড়া করা, বাজার করা, ঘর পরিষ্কার করা, এরকম সমস্ত কাজ অন্য লোকদের দিয়ে করিয়ে নেয়। যেমন ঘরের কাজের জন্য মেয়ে রেখে দেয়, এর ফলে সে নিজেই ফ্রি থাকে, আর পুরো ইনভেস্টিংয়ের ব্যাপারটা সে নিজেই দেখভাল করে। কিন্তু যখন মধ্যবিত্ত মানুষের কথা আসে, তো তারা তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং অন্য কারো ভরসা ছেড়ে দেন, যেমন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এক্সপার্টদের কাছে। অথচ ঘর পরিষ্কার করা, রান্নাবাড়া করা, এই সব সমস্ত কাজ সে নিজেই করে। আশা করি আপনি এখানেই পার্থক্যটা বুঝতে পেরেছেন যে ধনী ব্যক্তিদের মূল সিক্রেট কী। কারণ ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, যেই কাজ আপনি আপনার জন্য যেইভাবে করবেন, অন্য কেউ সেটা ততটা মনোযোগ দিয়ে কখনোই করতে পারবে না। এই জন্যই ইনভেস্টমেন্ট আর মানি ম্যানেজমেন্ট আপনার নিজেরই করা উচিত। আপনার ফিনান্সিয়াল বাধ্যবাধকতা আপনার নিজেরই পূরণ করা উচিত। আর আমরা ইনভেস্টিং করতে পারছি না কারণ স্কুলে আমাদের এগুলো শেখানো হয়নি, তবে ধনী ব্যক্তিরা কিন্তু তাদের সন্তানদেরকে এগুলো শেখান। এর ফলে যেটা হয়, তার ছেলে তার চেয়েও বেশি ধনী হয়ে যায়, আর মধ্যবিত্ত মানুষেরা সবসময় চাকরির পেছনে দৌড়ায়, সারাদিন হার্ডওয়ার্ক করার পরেও আর্থিক সমস্যার সমাধান করতে পারে না। যখন কোনো মধ্যবিত্ত মানুষ চাকরি পায় বা প্রথমবার টাকা উপার্জন করে, তো সে এক জায়গা থেকে টাকা উপার্জন করে, তখন সে অন্যান্য জায়গা থেকে টাকা ইনকাম করার চিন্তা করে না। যেই টাকা সে ইনকাম করেছে সেটা কোথায় খরচ করবে এটা নিয়ে সে বেশি চিন্তা করে, আর এই চক্করে সে তার পুরো টাকা নষ্ট করে ফেলে। কিন্তু ভাই, জন ডি রকাফেলার যখন মাত্র 7 বছর বয়স ছিল, তখন সে প্রতিবেশীর খামারে কাজ করেছিলেন এবং $1 ইনকাম করেছিলেন।
তখন সে এটা ভয় পাচ্ছিল বাকি লোকদের মতো সেও যেন তার টাকা নষ্ট না করে ফেলে। এজন্য সে তার মাকে নিয়ে একটি কলম আর একটি খাতা কেনে এবং লিখতে শুরু করেন কোথা থেকে তার কত টাকা আসলো এবং কোথায় কোথায় টাকা খরচ করবেন। ভাই, একটু চিন্তা করুন, 7 বছরের একটি ছেলে কাজ করছে এবং পুরো টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে, বই কিনে বই পড়ছে। এর ফলে তার কাছে পুরো ক্যাশ ফ্লোর স্টেটমেন্টটা রেডি হয়ে গিয়েছে। এর ফলে সে টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পেরেছিল। টাকা পয়সার ঠিকঠাক কাজে ব্যবহার করার এই হ্যাবিটকে তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগিয়েছেন। মানে এই হ্যাবিট সে সারা জীবন কন্টিনিউ করেছে। অবাক করা ব্যাপার, বিলিয়নিয়ার হওয়ার পরেও, কারণ সে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে টাকা পয়সার একটি হিসাব রেখে একটি বাজেট তৈরি করে অতিরিক্ত টাকাগুলোকে ইনভেস্ট করে টাকা মাল্টিপ্লাই করা যায় এবং এর সাথে সে ক্রমাগত আরও জ্ঞান লাভ করতেই থাকে। এর ফলে সকল সমস্যাকে তার কাছে মাথা নত করতে হয়েছিল। আবার জনের বাবা মা চেয়েছিল সে যেন ইউনিভার্সিটিতে যায় এবং ভালোভাবে পড়াশোনা করে। তারপর জন ইউনিভার্সিটিতে যায় এবং অ্যাকাউন্টিং কোর্সে ভর্তি হয়। কলেজের পড়াশোনা শেষ করে তার অ্যাকাউন্টিং ফার্মে চাকরিও হয়ে যায়। সেখানে তার স্যালারি ছিল $17 পার মান্থ, কারণ ছোটবেলা থেকেই তিনি তার ব্যক্তিগত হিসাব রক্ষণাবেক্ষণ করে আসছেন। এর ফলে অ্যাকাউন্টিং তার একটা ভালো লাগার জায়গা হয়ে যায়। তো যেই লোকেরা জনের সাথে কাজ করত, এই অ্যাকাউন্টিং তাদের খুব কঠিন মনে হতো, তাই অনেক সময় তারা টাস্ক এড়িয়ে যেত। কিন্তু জন এটা খুব ভালোবাসত। তো শুরুতেই সে তার কাজকে এত ভালোভাবে করার কারণে তার পারফরমেন্স অনেক ভালো হয়। এর ফলে নেক্সট মান্থে তার স্যালারি বেড়ে $25 হয়ে যায় এবং তারপর মাত্র 1 বছরের মধ্যে ওই কোম্পানির ম্যানেজার হয়ে যান। তখন তার স্যালারি $17 থেকে পরিণত হয় $800। আচ্ছা, ছোটবেলা যখনই আমরা বাবা মায়ের কাছে টাকা চাইতাম বা কোনো দামি খেলনা চাইতাম, আশা করি সবাই এই কথাটা কোনো না কোনো দিন শুনেছেন যে বাবা, টাকা কি গাছে ধরে নাকি? আর এই কথা শুনে শুনে আমরা মধ্যবিত্তরা আমাদের মাথায় এটা ফিক্সড করে নেই যে টাকা একটি কঠিন জিনিস, এটা পেতে হলে আমাকে সবসময় কাজ করতেই হবে। এই জন্যই আমরা টাকাকে একটু সবার থেকে আলাদাভাবে দেখতে পারি না, সমাজের বাইরে গিয়ে কোনো প্রশ্ন করতে পারি না। কিন্তু জন সবসময় মানুষদেরকে অনেক প্রশ্ন করত, এটা কেন হচ্ছে, এই জিনিসটা কি, এর থেকে ভালো করে অন্যভাবে এটা করা যায় কি না। যেমন যখন তিনি তেলের ব্যবসা করেন, তখন তিনি তেলের ট্রেন্ডকে পরিবর্তন করেছিলেন, কারণ তার ব্যবসা ছিল তেলকে রিফাইন করে সেল করা, যেটা খুব কম সময়ে অনেক দ্রুত গ্রো করেছিল। কিন্তু কয়েক বছর পর তার বিজনেসকে এত দ্রুত গ্রো করতে দেখে অনেক বিজনেসম্যানেরই জ্বলতে শুরু করে। আর ফাইনালি যিনি রেলওয়ে ব্যবসায়ী ছিলেন, তিনি পরিবহনের দাম বাড়িয়ে দেন। এর ফলে জনের প্রফিটের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। এটা জনের জন্য একটি বড় সমস্যা ছিল। তখনই সে চিন্তা করে তেল পরিবহনের জন্য আর কোন কোন উপায় আমার হাতে আছে। আর ফাইনালি জন পুরো বিশ্বে পাইপলাইন সিস্টেম চালু করে দিয়েছিল। জন একটি সম্পূর্ণ নতুন আইডিয়া বের করেছিল। সে পুরো শহরে পাইপ ইনস্টল করে দেয়, যার মাধ্যমে তেল পরিবহন খুব দ্রুত হচ্ছিল আর কম খরচে হচ্ছিল। প্রথমে উনি এটার কস্ট আর বেনিফিট হিসাব করেছিল। তখন সে বুঝতে পেরেছিল যে এটা একটা গেম চেঞ্জার আইডিয়া হতে পারে, এখানে আমার অনেক টাকা বেঁচে যাবে। আর এরপরে ওনার ট্রান্সফরমেশন খরচ একেবারে 0 হয়ে যায়। ব্যাপারটা এরকম, উনি প্রথমে একটু কষ্ট করে একটা গাছ লাগিয়েছেন আর এখন এটা থেকে শুধু টাকা পড়ছে। পাইপলাইন করতে তার একটু কষ্ট হয়েছিল, কিন্তু পাইপলাইন সম্পূর্ণ হওয়ার পর তার প্রফিট খুব দ্রুত বাড়তে শুরু করে। এতে করে তার সম্পত্তি খুব দ্রুত আকাশচুম্বী হয়ে যায়। তবে আজকের দিনেও এরকম অনেক ব্যবসায়ীরা আছেন যারা এরকম দারুণ দারুণ স্ট্র্যাটেজি তাদের বিজনেসে অ্যাপ্লাই করে। প্রথমে একটু কষ্ট করে হলেও শুধুমাত্র ইনভেস্ট করেই আপনি একটি টাকার গাছ লাগাতে পারেন, যেটা আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করতে পারে। আর আপনি যদি এই কনসেপ্টকে বিশ্বাস না করেন যে টাকার গাছ হয়, তাহলে আপনার কাছে শুধুমাত্র একটি অপশনই থাকবে, সবসময় শুধু কাজ করতে থাকেন, যা প্রতিটা মিডল ক্লাস মানুষই করে। তাই যদি আপনি জিনিসটা একেবারে বুঝতে না পারেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অল করে রাখুন। তাহলেই আপনি সফল ব্যক্তিদের মতো ভাবতে শুরু করবেন আর ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন, কারণ সবসময় আমি এরকম ভিডিও আপলোড করে থাকি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে দেখে প্রতিটা মানুষ ধনী হতে চায়, যাতে তারা বড় বড় বাংলোতে থাকতে পারে, ওয়ার্ল্ড ট্যুর যেতে পারে, দুনিয়ার লাক্সারি ব্র্যান্ডের কাপড়গুলো পরতে পারে। আপনিও হয়তো বা মিলিয়নিয়ার শব্দটা শুনে এগুলোই ভাবেন, কিন্তু আসলে মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ারদের দেখতে এমন দেখা যায় শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া না, সারা বিশ্বে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এত ধনী হওয়ার পরেও তারা এত সিম্পল লাইফস্টাইল কেন ফলো করে, তাদের কাছে এত টাকা আছে কিন্তু তারা এগুলো খরচ করে না কেন? তো ভাই, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে সাকসেসফুল হতে গেলে আপনাকে সবার আগে স্বাধীনভাবে চিন্তা করতে জানতে হবে। মানে সমাজের মানুষ, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিবারের মানুষদের থেকে আলাদাভাবে চিন্তা করতে জানতে হবে। কারণ আপনি যদি বাকি লোকদের মতো চিন্তা করেন, তাহলে আপনি সেটাই করবেন যেটা বাকি লোকেরা করছে, যা হচ্ছে চাকরি। কিন্তু যখন আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন,
আলাদাভাবে চিন্তা করতে পারবেন, আপনার মস্তিষ্ককে ব্যবহার করে চিন্তা করতে পারবেন এবং সেই চিন্তার সাথে পরিশ্রম করে সম্পদ গড়ে তুলতে পারবেন, তখন আপনার লাইফস্টাইল কেমন হবে এটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন, সোসাইটির পরামর্শে নয়। কারণ প্রত্যেকটা ধনী ব্যক্তি জানে টাকা দিয়ে যা কেনা যায় এর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ, আপনার পরিবারের জন্য একটি ভালো আরামদায়ক জীবন এবং খাদ্য, স্বাস্থ্য আর ক্ষমতা। যেই জিনিস আপনার পছন্দ না সেটাকে না বলার ক্ষমতা। তাই টাকার আসল ভ্যালু শুধুমাত্র স্মার্ট ব্যক্তিরাই বুঝতে পারে। অনেক মধ্যবিত্ত মানুষেরাই আছে যারা নিজেদেরকে ধনী দেখানোর জন্য এরকম জায়গায় নিজের টাকা নষ্ট করে, ধনী হওয়ার বদলে উল্টো আরও গরিব হয়ে যায় এবং তার পরিবারের জন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। তো আমি এটাই বলতে চাই, নিঃসন্দেহে টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে বা করতে পারবেন, কিন্তু এগুলোর প্রতিটাই এক একটা বোনাস। এগুলির কথা আপনি পরে চিন্তা করেন। টাকার আসল কাজ হচ্ছে আপনি আপনার সময়কে কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল যে জিনিস আছে সেটা হচ্ছে টাইম। এজন্য আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন আপনি তত বেশি শক্তিশালী হবেন এবং আপনার আশেপাশের মানুষের উপর আপনার তত বেশি কন্ট্রোল থাকবে। যেমন মনে করুন একজন অনেক ধনী ব্যক্তি যাকে দূর থেকে দেখে আপনার মনে হচ্ছে যে দেখো ও কত সুন্দর বিলাসবহুল জীবনযাপন করছে, কি সুন্দর প্রাইভেট জেটে বসে দিল্লি থেকে মুম্বাই যাচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে এই বিজনেসম্যান যদি নর্মাল প্লেনে ট্রাভেল করত তাহলে তাকে 4 ঘন্টা ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হতো, আবার কত সিকিউরিটির জন্য তার সময় নষ্ট হতো, এয়ারপোর্ট থেকে অফিসে যাওয়ার জন্য তাকে আবার টাইম নষ্ট করতে হতো। এসব করতে করতেই তার সারাটা দিন নষ্ট হয়ে যেত। কিন্তু উনি যদি ডিরেক্ট ওনার অফিসের বারান্দায় থাকা প্রাইভেট জেটে বসে পড়ে, কিছুক্ষণ পরই উনি ওনার ব্যাঙ্গালোরের অফিসের ছাদে গিয়ে ল্যান্ড করবে। ধরে নেওয়া যায় তার 5 মিনিটের মধ্যেই তিনি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে। এই প্রাইভেট জেট কেনার আইডিয়া তার এই জন্যই যে এর ফলে তার অনেক সময় বেঁচে যাবে। সেই সময়কে ব্যবহার করে সে আরও অনেক টাকা কামাতে পারবে, এর ফলে সে আরও ধনী হয়ে যাবে। কারণ ওনার খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতে হয় আর তার এক একটা দিন অনেক বেশি ভ্যালুয়েবল। কিন্তু সাধারণ মানুষেরা এটা মনে করে দেখো সে কেমন বিলাসবহুল জীবন কাটাচ্ছে, আমিও যখন অর্থ উপার্জন করব আমিও তার মতো প্রাইভেট জেট কিনব। কিন্তু আসলে সে এটার সঠিক কারণটাই বুঝলো না। এই জন্য একটি দারুণ উক্তি আছে যে ধনী ব্যক্তিরা গরিব দেখানোর অ্যাক্টিং করে, এর ফলে সে আরও ধনী হয়ে যায়, আর মধ্যবিত্তরা ধনী দেখানোর অ্যাক্টিং করে, এর ফলে সে আরও গরিব হয়ে যায়। আসলে ধনী ব্যক্তিরা এটা চিন্তা করে না তাকে মানুষ কি ভাবছে। তো এই জন্য আমার ফাইনাল মেসেজ আপনাদের জন্য এইটা, আপনি যেই ফাইন্যান্সিয়াল ডিসিশনই নেন না কেন আপনি খুবই চিন্তাভাবনা করে নেবেন। একটা কথা চিন্তা করেন তো, দরকার হলে ঘরের দরজা জানালা বন্ধ করে শান্তিমতো ভাবুন লাস্ট 1 মাসে কি বড় সিদ্ধান্ত আপনি নিয়েছেন। তাহলে আপনার রিয়ালাইজ হবে যে আপনি আপনার জন্য নয়, আপনার সোসাইটিকে দেখানোর জন্য আপনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আপনি সেই পথেই চলছেন, সমাজ আপনাকে যেই পথে ডাকছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এরকম ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল করে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের সত্যিকারের নলেজটা পেয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।